আসসালামু আলাইকুম। যারা সালাম দিচ্ছে সবাইকে ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, সবাই কেমন আছে ভাইয়ারা? আমাদের ওজন ভাইয়ারা আসতে হচ্ছে 1-2 মিনিট লেট হবে, তার মধ্যে হচ্ছে আমি তোমাদের সাথে একটু কথা বলি। কি অবস্থা তোমাদের, সবাই কেমন আছো? ফাতেমা, এই তোমাদের ক্লাসটা একটু পরে স্টার্ট হয়ে যাবে। আমার সাউন্ড কি অনেক, তুমি কি আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ ভাইয়ারা, নাকি অনেক কম? আচ্ছা, নুসরাত বলছে যে শুনতে পাচ্ছে আমাকে। বাকিরা কি অবস্থা, তোমরা শুনতে পাচ্ছো? মাহিন বলছে ভাই সাউন্ড কম একটু আর কি। হ্যাঁ, অনেকেই শুনতে পাচ্ছ। তোমরা কেমন আছো সবাই একটু জানাই দাও তো ভাইয়ারা। আচ্ছা, মিম বলতেছে সাউন্ড কম। আমি আসলে চেষ্টা করতেছি জোরে কথা বলার জন্য, যতটুকু পারতেছি কথা বলতেছি। আচ্ছা, আমি তোমাদের সামনে আসতেছি। আশা করি সবাই আমাকে দেখতে পাচ্ছ। আমি তোমাদের সুহেল ভাইয়া, এতদিন ছিলাম। আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। বাকি কি অবস্থা তোমার? আমাদের রোজন ভাইয়া হচ্ছে আসতে একটু লেট হবে, হয়তো বা 1-2 মিনিটের মধ্যে চলে আসবে ভাইয়া। তার মধ্যে হচ্ছে আমি তোমাদের সাথে একটু কথা বলি। সেটা হচ্ছে, আমাকে হয়তো বা সবাই চিনো না। আমি হচ্ছে তোমাদের সোহেল ভাইয়া। আমি ছিলাম হচ্ছে আমাদের বন্ধের আগে ছিলাম হচ্ছে বাসাবোতে, তার আগে ছিলাম হচ্ছে মালিবাগে, এখন বর্তমানে ফার্মগেট আছে ভাইরা। আচ্ছা, মিম বলছে আমাকে চিনে। তোমরা যে পরীক্ষাগুলো দিচ্ছ ভাইয়ারা, সেগুলোতে কেমন মার্কস পাচ্ছ? ডেইলি এক্সাম যে দিচ্ছ, সেগুলোতে 10-এ কত পাচ্ছ তোমরা? কি অবস্থা তোমাদের? শুধু পড়েই যাচ্ছ নাকি পরীক্ষাগুলো ভালো দাও? আমি এখন ভাইয়া ফার্ম গেটে আছি। ব্যাচে কতজন থাকবে তা কি নির্দিষ্ট? হ্যাঁ, এটা হচ্ছে অফলাইনে নির্দিষ্ট, তো অনলাইনে আসলে ওরকম নির্দিষ্ট। হ্যাঁ, অফিসে আছে। মাহি, যাত্রাবাড়িতে হচ্ছে আমাদের কোনো একাডেমিক প্রোগ্রাম চলে না। জাস্ট হচ্ছে তোমার ওই যে অ্যাডমিশন টেস্টটা চলে, পাশাপাশি হচ্ছে মডেল টেস্টের যে স্পেশাল ক্লাসগুলো হয়, তারপর হচ্ছে আমাদের মেডিকেলের যে ক্লাসগুলো হয়, এগুলো হচ্ছে যাত্রাবাড়িতে চলে। সব ব্রাঞ্চগুলোতে হচ্ছে একাডেমিক চলে না। আমাদের ঢাকার ভিতরে হচ্ছে প্রতি কিছু কিছু ব্রাঞ্চে হচ্ছে একাডেমিক চলে। যেমন হচ্ছে তুমি যাত্রাবাড়ি ওইদিকে যদি কথা বলো, সেক্ষেত্রে তোমার মতিঝিল আছে, তারপর হচ্ছে বাসাবোতে আছে। তোমার জন্য যেটা ভালো হয় সেটাতে করতে পারবে। ভাইয়া, ক্লাস টাইম আর কত টাইম আছে? তোমাদের হচ্ছে 10:30 বাজে একটা ব্যাচ শুরু হয়, আর একটা হচ্ছে সন্ধ্যা 7:30 বাজে শুরু হয়। এখন তোমাদের যেটা খুশি সেটাতে করতে পারো। 6টা 6টা থেকে 9টায় বেশি হয়। 10টা কয়দিন হয়? আচ্ছা, ভালো। 10-এর ভিতরে হচ্ছে তুমি যদি 6 পাও, 6-এর উপর পাও, তাহলে হচ্ছে ঠিক আছে, কিন্তু 5-এর নিচে চলে আসলে আসলে ঠিক নেই। সবসময় চেষ্টা করবো যে যাতে মার্কসটা 6-এর উপরে থাকে সবসময়। আচ্ছা, তোমাদের অনেকের আশা ছিল যে ভাইয়েরা দেখা দেয় না, তাই আমি চলে আসছিলাম। আমাকে চিনো নাকি তুমি ভাইয়া? একাডেমি যখন আর অনলাইনে হবে না, তখন কিভাবে ক্লাস করব? সিয়াম, আমাদের হচ্ছে অনলাইন এবং হচ্ছে অফলাইন দুইটাই ইনশাআল্লাহ কন্টিনিউ থাকবে। আমাদের যদি হচ্ছে অফলাইনেও শুরু হয়ে যায়, সেক্ষেত্রে অনলাইনে যে আমরা ব্যাচটা শুরু করছি এটা ইনশাআল্লাহ চলতেই থাকবে। ভাইয়া, চিটাগং চক বাজার এই ক্লাস হয় না। রেশমা, আমাদের ঢাকার বাইরেতে একাডেমিক এখনো শুরু হয় নাই। তো ঢাকার বাইরের স্টুডেন্টরার জন্য হচ্ছে এখন একটা সুবিধা চলে আসছে, যেটা হচ্ছে অনলাইন আমাদের শুরু হয়ে গেছে। এখন অনলাইন ইনশাআল্লাহ সারা বাংলাদেশে চলবে এটা। আর আমাদের অনলাইন যে প্রোগ্রামটা সারা বাংলাদেশের স্টুডেন্টকে হচ্ছে অ্যাটেন্ড করতে পারে। আর রুজের ভাই, আসসালামু আলাইকুম, শুনতে পাচ্ছেন ভাই? আসসালামু আলাইকুম সোহেল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন ভাই? ভাই আলহামদুলিল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ কষ্ট করার জন্য। সমস্যা নাই বাকি ভাই। সব ঠিকঠাক? আমি তাহলে স্টার্ট করে দিই ভাই। হ্যাঁ, ভালো লাগলো ভাই, ওদের সাথে একটু গল্প করলাম। জি ভাই, আর অনেক লোক ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম সাজ্জাদ হোসেন রোজান। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, যে যেখানেই আছো।
তো আজকে C23 লেকচার ভাইয়া, যেটা আগেই বলছিলাম তোমাদেরকে যে আমরা হচ্ছে চ্যাপ্টার 4 এর, হ্যাঁ, এই পর্বে যা যা পড়ছি সেটা হচ্ছে পিএইচ বাফার আর হচ্ছে ওই যে তাপ রসায়ন, যেটা এই তিনটা অংশর মানে আজকে কি করব, রিভিউ নিব আর কি। ঠিক আছে, রিভিশন টাইপের একটা ক্লাস নিব। তো আজকের ক্লাসটা বেশিক্ষণ লাগবে না, বাট আজকের ক্লাসটা একটু ইম্প্যাক্টফুল এই কারণে যে তোমাদের জিনিসটা মনে আছে কিনা বা হচ্ছে জিনিসটা তোমরা বুঝছিলা কিনা, হ্যাঁ, সেগুলো একটু দেখা হবে। প্লাস একবার মানে কি বলে রিভিশন হয়ে যাবে, যেহেতু আমাদের এক সপ্তাহ একটা গ্যাপ ছিল, তাই না? সো চলো আর দেরি না করে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। আচ্ছা, একটা মিনিট। ওকে, তো মোটামুটি অনেকেই জয়েন করে ফেলছো। দেখো, আজকে হচ্ছে C23 লেকচার, যেটা লেখা ছিল রাসায়নিক পরিবর্তনের উপর। আজকে এই রাসায়নিক পরিবর্তনের একদম লাস্ট ক্লাস, তারপর থেকে হচ্ছে আমরা অধ্যায় 5-এর দিকে যাব আর কি। হ্যাঁ, ওকে। সো তারপর দেখো এখানে কি আছে। এটা হচ্ছে চ্যাপ্টার 4 এর মানে এই পর্বের রিভিউ পার্ট 2। হ্যাঁ, দেখো, তো প্রথমে পিএইচ ও পিওএইচ মনে আছে? এটা হচ্ছে আমরা পড়ছিলাম, মানে অনেক ধরনের টাইপের ইয়ার জন্য পড়ছিলাম, জিনিসের জন্য পড়ছিলাম। তো যাই হোক, ছোট্টখাটো সামারি আকারে বলতে গেলে তোমাদের যতটুকু মনে থাকার কথা যে 1900 কত সালে, 9 সালে একটা সায়েন্টিস্ট ছিলেন, নাম ছিল, উনি কি করছিলেন, উনি হচ্ছে পিএইচ আর পিওএইচ এর এই যে স্কেলটা আছে ওইটা আবিষ্কার করছিলেন। এবং উনি কোনটা কোনটা নিয়ে কাজ করছিলেন আশা করি মনে আছে, যে 1 মোলার HCl নিয়ে কাজ করছিলেন এবং 1 মোলার NaOH নিয়ে কাজ করছিলেন। হ্যাঁ, তো HCl নিয়ে কাজ করাতে ওনার যে পিএইচটা সেটা আসছিল হচ্ছে 0, আর মানে NaOH নিয়ে কাজ করাতে ওনার পিএইচটা আসছিল হচ্ছে 14। এজন্য উনি বলছিলেন যে হচ্ছে পিএইচ এর যে রেঞ্জটা সেটা 0 থেকে 14 এর মধ্যে। বাট আমরা কি জানি বলতো, 0 চেয়ে কমও হইতে পারে, 14 এর চেয়ে বেশিও হইতে পারে, যদিও যে 1 মোলারের চেয়ে বেশি ঘনমাত্রা হয় সেই ক্ষেত্রে। হ্যাঁ, আশা করি জিনিসগুলো মনে আছে। আর এছাড়া এখানে জাস্ট ওই যে পিএইচ স্কেলে কয়েকটা এক্সাম্পল দেওয়া আছে, যে লেবু বা হচ্ছে ওই যে আমাদের পাকস্থলীর মধ্যে কি কি অ্যাসিড থাকে, টমেটোর কেমন থাকে, মানে জাস্ট পিএইচ গুলো, যে কফির পিএইচ কত হয়, রক্তের পিএইচ কত হয়, এরকম আশেপাশে একটা জাস্ট এক্সাম্পল আকারে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো আশা করি জিনিসগুলো তোমাদের প্রত্যেকেরই মনে আছে। ওকে, তো চলো এখানে আসি। এইটাও একটা ছোট্টখাটো রিভিশনের মতো একটা স্লাইড, যে এটাও আমরা পড়ছিলাম। দেখো আমি এখানে লিখে দিচ্ছি রিভিশন। হ্যাঁ, এখানেও আমরা কি পড়ছিলাম দেখো। এক, যে কোনো দ্রবণের জন্য H প্লাস ইন্টু OH মাইনাস এটার গুণফল কে আমরা কি বলি, KW, কারণ এটা কি পানির আয়নিক গুণফল। এবং 25°C তাপমাত্রার জন্য আমরা এই গুণফলের মানকে কত বলি, 10⁻⁻14। আশা করি এটা তোমাদের মনে আছে। আচ্ছা, তারপর দেখো কি বলছে, অম্লীয় দ্রবণের জন্য, অম্লীয় দ্রবণ মানে কি ভাইয়া, যেখানে হচ্ছে অ্যাসিডিটি বেশি, তার মানে H প্লাস ইজ গ্রেটার দেন OH মাইনাস, মানে অম্লীয় দ্রবণের ক্ষেত্রে আমার পিএইচটা কম হবে, পিওএইচটা বেশি হবে, এটাই কিন্তু নিয়ম, কারণ দুইটা কিন্তু উল্টা। আর ক্ষারীয় দ্রবণের ক্ষেত্রে কি হবে, OH-টা বেশি হবে, H-টা কম হবে, এর মানে হচ্ছে পিএইচটা বেশি হবে, পিওএইচটা কম হবে। এগুলো কিন্তু বেসিক কথাবার্তা, এগুলো আমরা জানি। তারপর দেখো, এরপর 2 নাম্বার কি লিখছে, যে কোনো দ্রবণের জন্য পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু PKW। এটাও কিন্তু আমরা পড়াইছিলাম, মানে যে এই জিনিসটা উভয়পক্ষে মাইনাস লগ নিলেই হয়ে যায়। আর 25°C তাপমাত্রা এটার মান কত আমরা পড়ছিলাম, পিএইচ প্লাস পিওএইচ ইকুয়াল টু 14, ঠিক না? এটাও আমরা কিন্তু পড়ে ফেলছিলাম অলরেডি। তাছাড়াও আমরা আরো ইম্পর্টেন্টলি যেটা পড়ছি, যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ, ঠিক তেমনি তাহলে এইচ প্লাসটা কি হয়ে যাবে, ওই পাশে চলে গেলে অ্যান্টি লগ হয়ে যাবে, অ্যান্টি লগ মানে 10⁻⁴ হয়ে যাবে জিনিসটা, এই গেল। আর পিওএইচ ইকুয়াল টু কি, মাইনাস লগ অফ ওএইচ, ঠিক তেমনি OH মাইনাস তাহলে ইকুয়াল টু কি, অ্যান্টি লগ অফ পিওএইচ। শেষ। তো মোটামুটি এই স্লাইডটা একটু একবার দেখো, 1 মিনিট দেখা শেষ হইলে চ্যাট বক্সে একটু দিও। হ্যাঁ, মানে এই জিনিসগুলো নিয়ে আমরা একটু 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 করে পড়বো আর কি, সবকিছু প্রত্যেকটা জিনিসই আমরা করবো আর কি। হ্যাঁ, মানে এই জিনিসটা দেখা শেষ হলে সবাই চ্যাট বক্সে একটু দিও, মানে হচ্ছে ডান। হ্যাঁ, আচ্ছা, অনেকে দিচ্ছ, গুড। বাকিটা দিয়ে দাও, তারপর হচ্ছে আবার স্টার্ট করবো। ওকে, থ্যাংক ইউ সবাই রেসপন্স করার জন্য। তো চলো এবার একটু সামনের দিকে আসি। দেখো, এগুলো না ইয়েতে আসে খুব বেশি, বুঝছো, MCQ টাইপের জিনিসপত্র এগুলো আসে বিগত কয়েক বছরের প্রশ্ন দেখে যেটা বুঝলাম আর কি। তো এগুলো একটু মুখস্থ করা লাগবে। হ্যাঁ, তো এই জিনিসগুলো তোমাদেরকে এক্সাম্পল আকারে দিয়ে দিছি, যে এগুলো অ্যাডমিশনেও আসে, ইন্টারেও আসে,
তো এগুলো একটু জিনিসগুলো পড়ো, যে লেবুর রসের পিএইচ 2, ভিনেগারের 3, বৃষ্টির পানির 5, শ্যাম্পুর 5.5, দুধের 6। এখানে একটা কথা লেখা দেখো, NaCl এর জলীয় দ্রবণ, মানে এটাকে কিন্তু ভাই ওই যে ব্রাইন বলা হয়, তাই না? ঘন জলীয় দ্রবণকে ব্রাইন বলা হয়। তো এটা একটু দেখবা, হ্যাঁ। বাকিগুলো একটু ঠান্ডা মাথায় চোখ বলো, 1 মিনিট পরে সামনের দিকে যাই, হ্যাঁ। এরকম প্রত্যেকটা জিনিস এগুলা কিন্তু মানে হচ্ছে এমসিকিউ তে দিবে, হ্যাঁ। তো এটা হচ্ছে একটু এমসিকিউর জন্য ভাই 3 স্টার দিয়ে দিছি, একটু মুখস্থ করে নিও জিনিসগুলা, এই, হ্যাঁ। আচ্ছা, তো চলো এবার একটু সামনের দিকে যাই। দেখো, প্রথম গাণিতিক সমস্যা, সবাই হচ্ছে একটু কষ্ট করে ক্যালকুলেটর খাতা নিয়ে এসো আশেপাশে, তার সাথে তো কয়েকটা ম্যাথ ট্যাথ সলভ করবোই স্বাভাবিক, হ্যাঁ। তো চলো প্রথম গাণিতিক সমস্যাটা সলভ করি আস্তে ধীরে। কোন দ্রবণের পিএইচ এর মান 3.6 হলে দ্রবণটির এইচ প্লাস এর মান কোনটি? ঠিক আছে, এটা কিন্তু এই যে একটু আগে সূত্রগুলো দেখানো হয়েছে, হ্যাঁ। আশা করি জিনিসটা তোমাদের পারার কথা, যে আমরা খুব ভালো মতো জানি যে পিএইচ ইকুয়াল টু কি পড়ছিলাম, মাইনাস লগ অফ এইচ প্লাস। ঠিক তেমনি ওই ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম, তাহলে এইচ প্লাস কি হবে, অ্যান্টি লগ, মানে 10⁻⁻⁻ অফ পিএইচ। শেষ, মানটা বসা দাও, 10⁻⁻3.6। তাহলে অ্যান্সার আসা উচিত কত আসবে? অ্যান্সার একটু চ্যাট বক্সে লেখো তো সবাই, কত আসবে অ্যান্সার? সবাই একটু কষ্ট করে চ্যাট বক্সে লিখে দিও। আচ্ছা 2.5, আচ্ছা হ্যাঁ সবাই অ্যান্সার দিচ্ছ, গুড। 2.5 ইন্টু 10⁻⁻4 মোলার, হ্যাঁ। মিলছে না বাকিদের সাথে? একটু চ্যাট বক্সে ওয়াই দিয়ে দিও তো। যা, আচ্ছা সবাই তো অ্যান্সার দিয়ে দিচ্ছ, গুড, ভেরি গুড। হুম, ওকে, ভেরি গুড। এই তো দেখছো কতক্ষণ লাগছে এই ম্যাথটা করতে, ইজি, কারণ আমরা তো সবাই কনসেপ্টটা পারি। হুম, গেল। আচ্ছা, তারপর হচ্ছে দেখো কি লিখছে, 0.01 মোল পার লিটার ঘনমাত্রা বিশিষ্ট হাইড্রোনিয়াম আয়নের দ্রবণের পিওএইচ কত? এটা আসলে কারটা বুঝাইছে বলো তো? হাইড্রোনিয়াম মানে আসলে কারটা বুঝাইছে তোমরা একটু বলো তো চ্যাট বক্সে, দেখি তোমাদের মনে আছে কিনা জিনিসগুলা। শুধু হাইড্রোনিয়াম বলতে আসলে কার আয়নটাই বোঝায় বলো তো? ওকে, ভেরি গুড, এই তো হয়ে গেছে। তার মানে আমরা তো জানি যে H3O প্লাস, অ্যাকচুয়ালি জিনিসটা কি, H প্লাস প্লাস H2O, তাই তো? তো এই জিনিসটাকে হচ্ছে সুন্দর মতো আমরা তাহলে লিখতে পারি যে H3O প্লাসের ঘনমাত্রা সমান সমান H প্লাসের ঘনমাত্রা, এভাবে লিখতে পারি, যেটার ভ্যালু দেওয়া আছে কত, 0.01 মল পার লিটার, এটা দেওয়া আছে। বলছে পিওএইচ কত, তাহলে দেখো পিএইচ ইকুয়ালটা কি, মাইনাস লগ অফ এইচ প্লাস। তাহলে এটা কত হবে, মাইনাস লগ অফ 0.01 ইকুয়াল টু হবে 2, ঠিক না? 2। তাহলে সুতরাং পিওএইচ ইকুয়াল টু কত হবে, 14 মাইনাস পিএইচ ইকুয়াল টু 12 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে, সরি অ্যান্সার আসবে 12 আর কি, 14 মাইনাস 2 ইকুয়াল টু হচ্ছে 12। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি এটাও তোমরা সবাই বুঝতে পারছো। হুম, মানে জিনিসগুলো জেনুইন, একদম সহজ, মানে কঠিন নেওয়ার কিছুই নাই। তোমরা জিনিসগুলো পারো, দেখো এটা কতবার আসছে, দেখো বুটেক্সে 2বার আসছে, ডিউতে আসছে, সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি ইজি। ওকে, তো দেখি তোমাদের হচ্ছে এখন একটা প্রথম পোল আসবে, তো পোলটা আমি লঞ্চ করতেছি ভাইয়া, সবাই একটু অ্যান্সার দেওয়ার ট্রাই করো। এই নাও পোলটা লঞ্চ করলাম, ঠান্ডা মাথায় আস্তে ধীরে অ্যান্সারটা দিও। সবাই ঠান্ডা মাথায় অ্যান্সারটা দিও।
আচ্ছা, তো মোটামুটি হাফ হাফ পার্সেন্ট ভোট দিছো। সবাই সবাই কুইকলি কুইকলি ভোট দিয়ে দাও। আচ্ছা, তো মোটামুটি ভালোই ভোট পড়তেছে, একটু জলদি জলদি সবাই ভোট দিয়ে দাও। ঠান্ডা মাথায় পড়ো, পরে তারপর দেখো কি হয়েছে। এটাই সামিয়ন, সবাই এই জিনিসটাই করছে। আমি 2 মিনিট পর্যন্ত রাখবো, হ্যাঁ, তারপর অফ করে দিব। ওকে, সো পোলটা অফ করতেছি। দেখো মোটামুটি রেজাল্ট শেয়ার করলাম, এ বি এর মধ্যেই লড়াই হয়েছে। কিন্তু এখানে একটা মজার জিনিস তোমরা সবাই মিস করছো। হ্যাঁ, সেটা হচ্ছে বলছে নিচের কোনটি সঠিক নয়। হ্যাঁ, নিচের কোনটি সঠিক নয়। তো দেখো, দ্য পিএইচ অফ 10⁻² মোলার HCl সলিউশন ইজ 2, এটা কিন্তু সঠিক। হ্যাঁ, এটা কিন্তু সঠিক। দ্য পিএইচ অফ এত হায়ার দেন 7, মানে এটা তো একটা ক্ষার, তাই না? এটা তো একটা ক্ষার, তাহলে অবশ্যই তার পিএইচ তো 7-এর চেয়ে বেশিই হবে, এটাও কিন্তু সঠিক। দ্য পিএইচ অফ এত ইজ এত, এটাও কিন্তু সঠিক। একটু আগে এরকম টাইপের একটা করছি। তো দেখো, দ্য পিএইচ অফ 10⁻৯ মোলার HCl সলিউশন ইজ 9, এটা কিন্তু ভুল। কেন, তোমাদের কি মনে আছে ভাইয়া, ওই যে লঘুটা পড়ছিলাম আমরা, লঘু হইলে ওই যে 10⁻7 অ্যাড হয়, এ কথাটা কি মনে আছে তোমাদের সবার? কারণ একটা অ্যাসিডের পিএইচ তো কখনো 9 হইতে পারে না, মনে আছে? এই যে এই জিনিসটাই, তাহলে অ্যান্সার কিন্তু হবে ডি। ওকে, কোনটি সঠিক নয়, ওইটা হবে কিন্তু ডি। তো নয় বা হ্যাঁ এগুলো একটু ভালো, সবাই একটু চ্যাট বক্সে ভাইকে জানাও যে ওই যে 10⁻7 যে একটা ব্যাপার আছে, ওইটা অ্যাড করার কথা মনে পড়ে? হ্যাঁ, আচ্ছা, তো এই জিনিসটা একটু খেয়াল রাখো কিন্তু সবাই, হ্যাঁ, যে 9 আছে না আছে, তো এই জিনিসগুলো একটু মাথায় রেখো, ঠিক আছে? আচ্ছা, আবার একটু বলে দিব, আচ্ছা আবার একটু বলে দিই, যে আমরা ভাইয়া বলছিলাম যে কনসেন্ট্রেশন বা যদি ঘনমাত্রা যদি 10⁻⁻5 মোলারের চেয়ে কম হয়, হ্যাঁ, কম হয় বা সমান হয়, এই ক্ষেত্রে আমরা কি বলবো, যে এটাকে বলবো হচ্ছে লঘু। তখন আমরা কি করব, তখন এই H+ অফ অ্যাসিডের সাথে আমরা কি করব, H+ অফ পানি যোগ করব। মানে সাপোজ 10⁻৯ এর সাথে 10⁻7টা যোগ করব, দেন পিএইচ বের করব, দেন পিএইচ বের করব। ওকে, এই হলো ঘটনা। তো জিনিসটা মনে রাখো কিন্তু, হ্যাঁ, 10⁻5 মোলারের চেয়ে কম হইলে বা সমান হইলে কিন্তু লঘু। তো তারপরই হচ্ছে আমরা কি পিএইচ বের করার জন্য 10⁻7 যোগ করা লাগে। আশা করি একটু মনে পড়ে গেছে। হ্যাঁ, শৈশব আর হচ্ছে মিম, আশা করি মনে আছে। ওকে, সো চলো এবার একটু সামনের দিকে যাই। এবার দেখো, এইটার পিএইচ তোমরা সবাই বের করো, তো এটা আমি বের করবো না, হ্যাঁ, এটা তোমরা চ্যাট বক্সে অ্যান্সারটা লেখো, আমি হচ্ছে আস্তে ধীরে পরে বলবো। এটার অ্যান্সারটা তোমরা এখন লেখো, একটা করো, করে চ্যাট বক্সে তোমরা অ্যান্সারটা লেখো। তোমরা এই ম্যাথটা করে ভাইয়াকে হচ্ছে চ্যাট বক্সে অ্যান্সারটা দিও। ওকে, বেশ কয়েকটা অ্যান্সার আসতেছে। শুধু সাকিবেরটা ঠিক আছে, বাকিদেরটা ভুল হয়েছে। তোমরা করো করো করো, ঠান্ডা মাথায় করো। ইশরাকাটা ঠিক আছে, না হয়নি নাবির, একটু অন্যভাবে দেখো। হুম, আনসার গুলো হচ্ছে না, একটু চিন্তা করে দেখো ঠান্ডা মাথায় কেমনি কি করা যায়।
হ্যাঁ ইশতিয়াকেরটা হয়েছে, মারুফ হয় নাই, ওগুলো তো দেখো কই না বীর, হ্যাঁ এখন ঠিক আছে, বাকিদেরটা কিন্তু এখনো হয়নি। হ্যাঁ তৌফিকেরটা ঠিক আছে। তোমার জিনিসগুলো আস্তে ধীরে হিসাব করে বসে। রাকিবের টাইবার ঠিক আছে, আরব হয় নাই, মারুফ এবার ঠিক আছে। ওকে, হ্যাঁ ভেরি গুড। তাহলে এবার একটু খেয়াল করো এটা কেমনে করতে হয়। তো চলো আমি একটু হিন্দি। 3 লিটার দ্রবণে এত গ্রাম HCl দ্রবীভূত আছে, ওই দ্রবণের পিএইচ নির্ণয় করো। তো দেখো ভি দেওয়া আছে হচ্ছে 3 লিটার, ডাব্লিউ দেওয়া আছে হচ্ছে 1.35 গ্রাম, এটার আণবিক ভর আমরা কত জানি, 36.5 গ্রাম। তাহলে আমরা ঘনমাত্রা বের করতে পারবো না এস, তাই তো? এটা কিন্তু আমরা জানি। তাহলে ডাব্লিউ বাই এম ভি, এটা হচ্ছে আমাদের এস। তাহলে এটা ভিটা লিটারে থাকবে, তাহলে ডাব্লিউ হচ্ছে 1.35 ডিভাইড বাই 36.5 ইন্টু 3। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অরিজিনাল ঘনমাত্রা। ঠিক আছে, আমরা এটা হচ্ছে এভাবে ঘনমাত্রাটা বের করব। তো গেল এটা ঘনমাত্রা। এরপর দেখো HCl কে যদি ভাঙি তাহলে কি হয়, H প্লাস হয় আর Cl মাইনাস হয়। তো ওর ঘনমাত্রা যদি S হয়, ওরও হবে S, ওরও হবে S, না লিটারে নিলে আর ভাগ করা লাগতেছে না। হ্যাঁ, তো ওরও হবে S। তো সুতরাং আমরা লিখতে পারি হচ্ছে HCl টা ইকুয়াল টু H প্লাস এর সমান। হ্যাঁ, তো এটা তাহলে সুতরাং আমরা কি লিখবো, যে পিএইচ ইকুয়াল টু মাইনাস লগ অফ এইচ প্লাস, এটাই কিন্তু আসলে আমাদের এইচ প্লাস এর ঘনমাত্রাটা। তাহলে কত হবে দেখো, মাইনাস লগ অফ এই যে 1.35 ডিভাইড বাই 36.5 ইন্টু 3। সো কনসিকুয়েন্টলি এটা হবে হচ্ছে 1.91। এই হলো তোমাদের অ্যান্সার। হ্যাঁ, আশা করি এখন তোমাদের কনসেপ্টের সাথে অ্যান্সারটা মিলছে। তো এটা গেল প্রথম কথা। আচ্ছা ওকে, তাহলে সবাই এটা এবার ট্রাই করো। আশা করি এটা বুঝছো, এখন এটা ট্রাই করো। মনে রেখো এখানে কিন্তু একটা ছোট্ট ভেজাল আছে। হ্যাঁ, এটা ট্রাই করো সবাই, ওইটার অ্যান্সারটা চ্যাট বক্সে দাও। এটা ঠান্ডা মাথায় করে সবাই চ্যাট বক্সে দিও। সবাই হচ্ছে চ্যাট বক্সে অ্যান্সারগুলো দিও, দেখবো এবার ঠিকঠাক হয় কিনা। আচ্ছা ওকে, কয়েকজনেরটা ঠিক আছে, কয়েকজনেরটা ভুল আছে। মনে করো সবকিছু টগি ভাইয়া বলছিলাম। তোমাদের কাছাকাছি আসতেছে বাট এক্সাক্ট আসতেছে না।
সো চলো এবার হচ্ছে ভাইয়া করাই দিই, দেখো কি কি হয় না হয়। তো ভাইয়া যেটা বলছিলাম যে এখানে ঘনমাত্রাটা দেখো, তার মানে এটা কিন্তু লঘু। তাহলে দেখো H2SO4 এটাকে ভাঙলে কি হয়, দুইটা H প্লাস আর একটা সালফেট। তো ওর ঘনমাত্রা যদি S হয়, ওর কিন্তু হবে 2S, ওর কিন্তু শুধু S। তাহলে সুতরাং H প্লাসের ঘনমাত্রা কত, 2 ইন্টু S, তাহলে 2 ইন্টু 10⁻⁻8 মোলার। এখন পিএইচ লঘুর জন্য আমরা কি হিসাব করতাম, মাইনাস লগ অফ এইচ টোটাল, এইচ টোটাল। তাহলে এইচ টোটালের মধ্যে কি থাকতো, মাইনাস লগ অফ এইচ প্লাস অফ অ্যাসিড প্লাস 10⁻⁻7। তাহলে কি হইতো, মাইনাস লগ অফ 2 ইন্টু 10⁻⁻8 প্লাস 10⁻⁻7। এটা অ্যান্সার করলে আসবে 6.92 অ্যান্সার। এখন সবার মনে পড়ছে বা সবাই বুঝছি, একটু চ্যাট বক্সে সবাই লেখো কষ্ট করে। এখন সবার মনে পড়ছে এবং সবাই বুঝছে কিনা জিনিসটা। আচ্ছা, তাহলে আশা করি এখন হচ্ছে সবার মনে পড়ছে এবং সবাই জিনিসটা বুঝতে পারছি। খুবই সহজ একটা টার্ম ছিল। তাহলে গেল আমাদের পিএইচএল এর সবকিছু। এখন আমরা যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে, হ্যাঁ এটাই ভুল হয়েছিল সামিউন। আচ্ছা, আমরা হচ্ছে এখন বাফার দ্রবণ নিয়ে পড়বো। তো বাফার দ্রবণটা একটু রিভিশন হয়ে যাবে সুন্দর মতো। তো চলো বাফার দ্রবণ নিয়ে পড়া শুরু করি। তো তার আগে তোমাদের এই জিনিসটা একটু জিজ্ঞেস করা দরকার, দেখি এটা তোমাদের মনে আছে কি না। আমি লঞ্চ করে দিই পোলটা। ভালোই সময় দিব, ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো কি হবে। আচ্ছা, মোটামুটি বেশ কয়েকজনের ভোট দেওয়া বাকি আছে, দিয়ে ফেলো দিয়ে ফেলো, সহজ, একটু চিন্তা করে দেখো, হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা তাহলে অ্যান্সারটা একটু বলার চেষ্টা করি, যে আর 5 সেকেন্ড পরে অফ করে দিব। মোটামুটি অনেকে ভোট দিছ, তো দেখি জিনিসটা কি হয়। তো পোলটা অফ করতেছি, দেখো। তো ম্যাক্সিমাম অ্যান্সার দিয়েছো ভাইয়া বি। তো অ্যান্সার কোনটা হবে তোমাদেরকে বলি, দেখো। আমি আশা করি মনে আছে তোমাদের যে তাপমাত্রা বাড়াইলে কে বৃদ্ধি পায়। সো আমরা জানি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে কে ডাব্লিউ, এটার ভ্যালু হচ্ছে 10⁻⁻14। তাহলে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে কি হইলো, তাপমাত্রা বাড়লো। তাহলে অবভিয়াসলি আমার কে ডাব্লিউটা কি হবে, কে ডাব্লিউটা হবে গ্রেটার দেন 10⁻⁻14। তাহলে অ্যান্সার হবে কি, বি। ওকে, সবসময় মনে রাখবা এই জিনিসটা, একটু চিন্তা করে সবসময় অ্যান্সারগুলো করবা। হ্যাঁ, যে 25-এ যেটা হয় 35-এ কিন্তু আরো বেশি। সো এই জন্য হচ্ছে কে ডাব্লিউ ইজ গ্রেটার দেন 10⁻⁻14। তো আশা করি জিনিসটা তোমরা সবাই বুঝতে পারছো। পোলটাও সহজ।
এরপর আসো, সূত্রগুলা সবাই একটু রিভিশন দাও। রিভিশন দেওয়া শেষ হইলে চ্যাট বক্সে একটু ডি লেখো, কারণ আমরা এই সূত্রের ম্যাথগুলো একটু প্র্যাকটিস করবো আবার। হ্যাঁ, যে অম্লীয়র জন্য এভাবে হয়, ক্ষারীয়ের জন্য এভাবে হয়। আবার আমরা কি করতাম, জিনিসটাকে ভেঙে মোল দিয়ে প্রকাশ করতাম। হ্যাঁ, মোল দিয়ে প্রকাশ করতাম। তো এই জিনিসগুলো একটু দেখো। এই, হ্যাঁ, ম্যাথগুলো খুব স্মল আর সিম্পল, মানে যেগুলো আসে আর কি বোর্ডে, বুঝছো? এই বোর্ডে অ্যাডমিশনে সবই দেওয়া আছে। আজকে ব্রেক দিব না, হ্যাঁ, আজকে এক টান দিয়ে শেষ করব, তোমরা একটু দেখতে থাকো। দেখা শেষ হইলে চ্যাট বক্সে একটু ডি দিও। হ্যাঁ, আর তোমাদের পিকে এর কথা মনে আছে কিনা জানি না, যে পিকে বা পিকে বি সামথিং কিছু, এটা কিন্তু মাইনাস লগ অফ কে এ। হ্যাঁ, এরকম করে হিসাব করা হয়। তোমাদের হয়ে গেলে চ্যাট বক্সে একটু ডি দিও বা ওয়াই দিও, কিছু একটা দিও। দেন হচ্ছে আমরা সামনে একটা ম্যাথ করব, মানে এটার একটা প্র্যাকটিস ম্যাথ করব। আচ্ছা, গুড, সবাই মোটামুটি দিয়ে দিছো। ওকে, তো চলো আসি, ম্যাথটা তোমরা তাহলে করো, সবাই ম্যাথটা করো, করে ভাইয়াকে অ্যান্সার বলো কত হবে। এটা অ্যান্সার তোমরা বলবা। সবাই ঠান্ডা মাথায় আস্তে ধীরে করে ফেলো। কোনো সমস্যা নেই মিম, এটা একটু ট্রাই করো, ভাইয়া তো করাই দিবই এখন। হ্যাঁ, অসুবিধা নেই। তোমরা সবাই চ্যাট বক্সে একটু অ্যান্সারটা দিও সেম, আজকে তোমাদের দিয়ে সব করাবো। তৌফিক না ভাই, এরকম না, অন্যরকম একটা মান আসবে। মিম কাছাকাছি গেছো, আরেকটু ট্রাই করো। সবাই করতে থাকো, জিনিসটা আসলে সোজা। মারুফ কাছাকাছি হয়েছে ভাইয়া।
এই যে একসাথে ভাইয়ের সাথে বসে বসে করে ফেললে দেখবো প্র্যাকটিস হয়ে যাবে, তাহলে এরপরে প্যারা হবে না। চলো আমরা হচ্ছে ম্যাথটা করি। ভাই একটু দেখাই দিই, দেখো কি বলছে 4.05 পিএইচ। হ্যাঁ 4.05 পিএইচ, তাহলে পিএইচ এর ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4.05। এর একটি বাফার দ্রবণ প্রস্তুত করতে 500 ml পানিতে 500 ml আয়তন 1.2 গ্রাম CH3COOH, তাহলে W অফ CH3COOH এটা কত 1.2 গ্রাম, এর সাথে কত গ্রাম CH3COON যোগ করা লাগবে, তাহলে W অফ CH3COON কত গ্রাম যোগ করা লাগবে প্রয়োজন পড়বে। কে এ দেওয়া আছে, কে এ দেওয়া আছে হচ্ছে 1.8 ইন্টু 10⁻⁵। আচ্ছা, তাহলে এই তথ্যগুলো থেকে প্রথমে আমরা যেটা করতে পারি পি কে এটা বের করে ফেলতে পারি। পি কে এটা হচ্ছে মাইনাস লগ অফ কে এ ইকুয়াল টু আসতেছে, তোমরা যদি হিসাবটা করো যে মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁵, তো সেই ক্ষেত্রে আসবে 4.74 গেল। এটার পরে আমরা তো দেখো এম অফ CH3COOH জানি, আণবিক ভর CH3COOH এর কত 60 গ্রাম, আর এটাও জানি যে এম অফ CH3COON এটা কিন্তু 82 গ্রাম গেল। তো এই জিনিসগুলো কেন জানা লাগবে, এবার দেখো সূত্র কি পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লগ এন সল্ট ডিভাইড বাই এন অ্যাসিড। তো জিনিসটাকে একটু সুন্দর করে লিখি 4.05 পিএইচ ইকুয়াল টু 4.74 প্লাস লগ এন সল্ট মানে হচ্ছে ডাব্লিউ CH3COON ডিভাইড বাই 82, আর এটা হচ্ছে 1.2 ডিভাইড বাই 60। তাহলে সুতরাং ডাব্লিউ অফ CH3COON এইটা এবার তোমরা সুন্দর মতো ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0.33 গ্রাম। ঠিক আছে, আয়তনটা লাগলোই না হিসাব করা, কারণ যেহেতু আমরা ঘনমাত্রা দিয়ে করতেছি না। সো আশা করি তোমাদের সবার এখন বোঝা হয়েছে। তোমরা সবার ঠান্ডা মাথায় দেখো এবং বুঝলে একটু চ্যাট বক্সে কষ্ট করে ওয়াই দিও, হ্যাঁ, মানে কিভাবে জিনিসগুলো করতে হয়। গুড, ভেরি গুড। এই তো দেখছো, মানে আমাদের কিন্তু বেশি সময় লাগে নাই আসলে, ম্যাথগুলো দেখতেই বড় কিন্তু অনেক ইজি। আচ্ছা, ভেরি গুড। সো চলো এবার একটু সামনের দিকে আসি। তো তোমাদের সামিয়ন 82 আর 60 এই ভুলে গেছো আণবিক ভর কেমনে বের করে, ওই যে কার্বনের 12, হাইড্রোজেনের 3, 12, 16, 16, 1 এগুলো সব যোগ করে হয়েছে 60, তারপরে যে এগুলা সব যোগ করে হয়েছে 82। হ্যাঁ এরকম আণবিক ভর তো প্রত্যেকটার ভর যোগ করে তারপর বের করা হয়, মনে আছে? আচ্ছা গুড। তারপর এটা তাহলে গেল। এরপর চলো আমরা আরেকটা অ্যাডভান্স টপিক মনে আছে পড়ছিলাম যে এসিড যোগ করলে কি হবে, ক্ষার যোগ করলে কি হবে, এটাও তোমাদের রিভিশন স্লাইড, এটাও ঠান্ডা মাথায় দেখো, দেখা হইলে চ্যাট বক্সে একটা ডি দিও, তারপর এরকম বেইজের একটা ম্যাথ করাবো। হ্যাঁ কুইক কুইক ঠান্ডা মাথায় দিও।
আচ্ছা, মোটামুটি অনেকেই দেখছো। তো ব্যাপারটা তোমাদের মনে করাই দিই যে ওই যে অতিরিক্ত অ্যাসিড যোগ করতাম, অতিরিক্ত ক্ষার যোগ করতাম, সেক্ষেত্রে পিএইচ এর একটা ছোট্টখাটো পরিবর্তন হইতো, হ্যাঁ, মল সংখ্যা রিলেটেড একটা পরিবর্তন হইতো। তো অ্যাসিডের জন্য অ্যাসিড, ক্ষারের জন্য ক্ষার, এরকম করে আমরা করতাম আর কি। হ্যাঁ, ওকে। সো দেন চলো আমরা জিনিসগুলো, তোমাদের মনে আছে কিনা জানি না, যে হচ্ছে ওই যে অ্যাসিডের মধ্যে অ্যাসিড যোগ করলে অ্যাসিড বাড়ে, লবণ কমে, হ্যাঁ, আবার ক্ষারীয়টাতে উল্টা হয়, হ্যাঁ, এই জিনিসগুলো একটু একটু পড়ছিলাম আমরা। তো যদিও এটা অ্যাডমিশন টাইপের টপিক, বাট জিনিসটা আশা করি তোমাদের মনে আছে। হুম, ওকে। সো চলো এটা টাইপের একটা ম্যাথ করি। তো দেখো তো এই ম্যাথ টাইপের রিলেটেড ম্যাথের কথা মনে আছে কিনা। এই ম্যাথের কিছু কনসেপ্ট একটু দেখো যে তোমাদের মনে আছে কিনা, যে এই ম্যাথটা আমরা কিভাবে করছিলাম আসলে। তো তারপরও একটু তোমাদেরকে রিভিউ আকারে দেখাই, ঠিক আছে? দেখো, 1 মোল অ্যাসিটিক অ্যাসিড ও 1 মোল সোডিয়াম অ্যাসিটেট সম্বলিত দ্রবণে 4 গ্রাম NaOH দ্রবণ দ্রবীভূত করা হলো। তার মানে এন অফ অ্যাসিড এটা আছে হচ্ছে 1 মোল, এন অফ সল্ট এটাও আছে 1 মোল, 4 গ্রাম NaOH দ্রবীভূত করা হলো। তার মানে এন অফ এক্সট্রা বেস কতটুক দিলাম, 4/NaOH এর কত, 40, তাহলে 0.1 মোল, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো, মানে আমাদের একটা বাফার দ্রবণ ছিল, যেখানে আগে থেকে একটা অ্যাসিড ছিল, সল্ট ছিল, এর মধ্যে তুমি কি দিছো, NaOH দিছো, তাহলে এটা তো একটা এক্সট্রা ক্ষার, তাই না? তাহলে এক্সট্রা ক্ষার দিলাম আমরা। তো কতটুক, 0.1 মোল দিলাম। বলছে মিশ্রণে পিএইচ নির্ণয় করো, আর অ্যাসিডের বিয়োজন ধ্রুবক দেওয়া আছে, মানে Ka দেওয়া আছে আসলে। তাহলে pKa কি হবে, মাইনাস লগ অফ Ka। তো এটা হবে হচ্ছে ইকুয়াল টু মাইনাস লগ অফ 1.8 ইন্টু 10⁻⁵ ইকুয়াল টু 4.74। আচ্ছা, এরপর দেখো, তাহলে পিএইচ ইকুয়াল টু কি হবে, পিকে প্লাস লগ এন সল্ট এন অ্যাসিড। এখন দেখো, অ্যাসিডের সাথে অ্যাসিড দিলে অ্যাসিড বাড়ে, তা ক্ষার দিছে তাহলে অ্যাসিডটা কমবে আর লবণটা বাড়বে, উল্টা, শেষ। এরকম করে তো যেত, তাই না? মানে অ্যাসিড থেকে অলওয়েজ ক্ষারটাই বিয়োগ হবে, আর অ্যাসিড থেকে যেটা বিয়োগ হবে লবণের সাথে সেটাই যোগ হবে, স্বাভাবিক। তাহলে দেখো 4.74 প্লাস লগ 1 প্লাস 0.1, 1 মাইনাস 0.1, কত আসে অ্যান্সারটা? ভাইয়াকে একটু চ্যাট বক্সে জানাও তো কষ্ট করে সবাই। ওকে, ভেরি গুড। তাহলে অ্যান্সার আসে হচ্ছে 4.82, তাই তো? 4.82। সো এইভাবে হচ্ছে আমাদের অ্যান্সারটা মিলবে। থ্যাংক ইউ। তো আশা করি তোমরা মোটামুটি জিনিসগুলো সবাই ধরতে পারছো। হ্যাঁ, সিম্পল, স্লাইড, ইজি একটা টপিক। আচ্ছা, তাহলে এটার পরে দেন দেখো, আমরা এখন একটু সামনের দিকে আসি। এখন হচ্ছে ওই যে আমরা তাপ রসায়ন পড়ছিলাম, মনে পড়ে? তাপ রসায়ন। তো ওই তাপ রসায়ন রিলেটেড পড়াশোনা করব। দেখো বোম টম ফাইটা যায় সব কিছু, হ্যাঁ, এই জিনিসগুলো আমরা পড়াশোনা করব। সো চলো তাপ রসায়নটা শুরু করি। কি বলছে দেখো, কার্বন ডাই সালফাইড মানে হচ্ছে CS2, হ্যাঁ, কার্বন ও সালফারের দহন তাপের মান যথাক্রমে এত। কার্বন ডাই সালফাইডের সংগঠন তাপ নির্ণয় করো। দেখি করো তো, কাদের কাদের মনে আছে। আমি আগে 2 মিনিট সময় দেবো, তোমরা আগে করো, কাদের কাদের কি মনে আছে। এটা কিন্তু ভাই অনেকবার করাইছি, তাই না? এই যে গত ক্লাসে কিন্তু করাইছিলাম C22-তে। করে ফেলো সবাই, কুইক কুইক।
আচ্ছা, তো চলো ভাই একটু একটু হেল্প করা শুরু করি। এগুলোর দহন মান দেওয়া আছে। তোমাদের মনে আছে যে কার্বনের দহন ইকুয়াল টু কি ছিল? কার্বন ডাই অক্সাইডের সংগঠন, তাই না? তাহলে ডেল্টা অফ এইচ, এটা কি সংগঠন মানে ফরমেশন অফ কার্বন ডাই অক্সাইড। এগুলোর কথা কিন্তু মনে থাকার কথা, তাই না? একটু চ্যাট বক্সে জানাও তো মনে আছে কিনা জিনিসগুলো। -394.55 কিলোজুল পার মোল। তারপর হাইড্রোজেনের, সরি সালফারের দহন মানে হচ্ছে সালফার ডাইঅক্সাইডের সংগঠন। তাহলে ডেল্টা এইচ এফ অফ সালফার ডাইঅক্সাইড ইকুয়াল টু কত দেওয়া? -297.39 কিলোজুল পার মোল। আচ্ছা, এরপর দেওয়া আছে কার্বন ডাই সালফাইডের দহন তাপ। তাহলে দেখো, কার্বন ডাই সালফাইডের দহন তাপ আমরা আগে করি। কার্বন করলে কার্বন ডাই অক্সাইড, সালফার করলে সালফার ডাই অক্সাইড। তাহলে দুইটা সালফার, তাহলে দুইটা সালফার ডাই অক্সাইড। 4 2 6, তাহলে 3। দেখো, এটা ডেল এইচ দেওয়া আছে কত? -1109.17 কিলোজুল পার মোল। আর আমাদের আশা করি সবার মনে আছে যে ডেল এইচ ইকুয়াল টু কি হয়? ডেল এইচ অফ ফরমেশন অফ প্রোডাক্ট মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্ট। দাঁড়াও, প্রোডাক্ট না লিখে এভাবে লিখি, উৎপাদ মাইনাস বিক্রিয়ক, এরকম। তাহলে দেখো, ডেল এইচ অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 2 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ সালফার ডাইঅক্সাইড মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ কার্বন ডাইসালফাইড প্লাস 3 ইন্টু ডেল এইচ অফ ফরমেশন অফ অক্সিজেন। এবার সবাই বলো, মনে আছে অক্সিজেনের সংগঠন তাপ কত? একটা আমরা কিন্তু পড়ছি মৌলের সংগঠন তাপ কত হয়? 0, কারণ ও কিন্তু অলরেডি সংগঠিত হয়েই থাকে, তাই না? এটা হচ্ছে আমাদের বের করতে হবে। এটা দেওয়া আছে, তাহলে কত দেখো? -1109.17 ইকুয়াল টু কত কত? -394.55 প্লাস 2 ইন্টু -297.39 মাইনাস ডেল এইচ অফ এফ অফ কার্বন ডাইসালফাইড। তাহলে ভাইরে অ্যান্সারটা বলো তো কত আসে? সুতরাং ডেল এইচ অফ এফ অফ কার্বন ডাইসালফাইড ইকুয়াল টু, ওটা আসা উচিত হচ্ছে তোমাদের প্লাস 119.84 কিলোজুল পার মোল। দেখো অ্যান্সারটা মিললে একটু চ্যাট বক্সে ওয়াই দিও। অ্যান্সারটা মিললে একটু কষ্ট করে চ্যাট বক্সে ওয়াই দিও। গুড, ভেরি গুড, করতে থাকো। সবাই একটু ক্যালকুলেশন করে ফেলো একসাথে বসে বসে, তাহলে হয়ে যাবে। ঠান্ডা মাথায় চিন্তা করে, এটা কিন্তু প্লাস আসবে নুসরাত, হ্যাঁ দেখো, এটা কিন্তু মাইনাস আসবে না। তো সবার করা হইলে একটু ওয়াই দিও। হ্যাঁ, বেশ কয়েকজন দিছো, গুড। তাহলে এটুকু হয়েছে। এরপর এবার নাও, এটা করে ফেলো সবাই। গুড, এটা করে ফেলো সবাই, কুইক কুইক।
ওকে, তো আশা করি মোটামুটি সবাই এই কোয়েশ্চেনটা বুঝে গেছো যে প্রোপেনের প্রমাণ দহন তাপ দেওয়া আছে। কার্বন ডাইঅক্সাইড এটা দেখো ডেল এইচ অফ এফ অফ কার্বন ডাইঅক্সাইড দেওয়া আছে কত, -393.5 কিলোজুল পার মোল। তারপর দেওয়া আছে ডেল এইচ অফ এফ অফ পানিটাও দেওয়া আছে -285.76 কিলোজুল পার মোল। আচ্ছা, বলছে গঠন তাপ বের করতে, আর এখানে দহনটা দেওয়া আছে। তাহলে প্রোপেনের সংকেত কি, C3H8। এটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, কি তৈরি করবে, 3টা কার্বন ডাইঅক্সাইড এবং 4টা পানি। তো টোটাল 5টা অক্সিজেন লাগতেছে। তাহলে দেখো ডেল এইচ এর ভ্যালু দেওয়া আছে -50.33 কিলোজুল পার গ্রাম। এখানে একটা খেয়াল করে ভাইয়া, এখানে কিন্তু পার গ্রাম দেওয়া আছে, আমার কিন্তু পার মোলে কনভার্ট করা লাগবে, তাই না? এটা কিন্তু একটু মাথায় রাখো। তো এখানে আসলে কত গ্রাম আছে দেখো, 3 × 12 + 8, তাহলে কত হলো, 44 গ্রাম। তাহলে এটাকে তুমি কি করবা, -50.33 × 44, তখন তোমার আসবে হচ্ছে কিলোজুল পার মোল। ঠিক আছে, এভাবে কনভার্ট করে নিতে হবে। এই জিনিসগুলো একটু মাথায় রেখো কিন্তু। তাহলে দেখো আমরা কি জানি, ডেল এইচ ইকুয়াল টু কি, ডেল এইচ অফ ফরমেশন অফ উৎপাদ মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ বিক্রিয়ক। তাহলে কি কি আছে, 3 × ডেল এইচ অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড প্লাস 4 × ডেল এইচ অফ ফরমেশন অফ পানি মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ C3H8 প্লাস 5 × ডেল এইচ অফ ফরমেশন অফ অক্সিজেন। এটা তো শূন্য আমরা জানি, এই ডেল এইচ এর ভ্যালুটা আমরা মাত্র দেখলাম। হ্যাঁ, তো এটা হচ্ছে -50.33 × 44 ইকুয়াল টু, এটার ভ্যালু তো দেওয়াই আছে -393.5, আর এটার ভ্যালু দেওয়া আছে -285.76। তাহলে সুতরাং তোমরা তাহলে বের করে ফেলো ডেল এইচ অফ এফ অফ C3H8। কুইকলি অ্যান্সারটা একটু চ্যাট বক্সে লিখো কষ্ট করে। ওকে, সো এইখানে তোমাদের অ্যান্সার সবার আসা উচিত হচ্ছে -109.02 কিলোজুল পার মোল। সবাই যে জিনিসটায় একটু একটু ভুল করছো, সানজিদারটা ঠিক আছে, গুড। যে জিনিসটা ভুল করছো, যে এই যে এখানে 50.33 দেওয়া না, এটা তো কিলোজুল পার গ্রাম, আর আমাদের তো নিতে হয় মোলে, তাই না? তাহলে দেখো ওর 1 মোল মানে কত, এই যে প্রোপেন যে C3H8, ওর 1 মোল মানে হচ্ছে 44 গ্রাম। তাহলে দেখো 1 গ্রামে আছে এত, তাহলে 44 গ্রামে কত, তো ওইটাই তো কিলোজুল পার মোল। হ্যাঁ, এইভাবে মোলে কনভার্ট করে নিয়ে তারপর ম্যাথটা করা লাগবে। ওকে, তো এই তো জিনিসটা দেখো অ্যান্সারটা মিলছে কিনা, এবার মিললে একটু চ্যাট বক্সে ওয়াই দিও কষ্ট করে সবাই। হ্যাঁ, মিললে একটু কষ্ট করে ওয়াই দিও সবাই। আচ্ছা, ভেরি গুড।
সবার মোটামুটি মিলে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন হচ্ছে তোমাদের জন্য একটা পোল কোশ্চেন, দেখি তোমাদের কতটুকু কি মনে টনে পড়লো। তাহলে পোলটা হচ্ছে ভাইয়া লঞ্চ করে দিচ্ছি, নাও অ্যান্সারটা করে দিও ঠান্ডা মাথায়। হুম, রেশমা কাইন্ড অফ সেম। সবাই ভোট দিও কিন্তু। ওকে, ও আর বেশিক্ষণ নাই সামি, আর বেশিক্ষণ নাই, আর সর্বোচ্চ 10-15 মিনিট লাগবে শেষ করতে, বেড়া নিও না। ওকে, সো আমি আর 10 সেকেন্ড রাখবো, 2 মিনিট পর্যন্ত তোমরা একটু ভোট দেওয়ার ট্রাই করো, হ্যাঁ, জিনিসটা কি হইতে পারে। ওকে, সো পোলটা অফ করতেছি এখন। দেখো ম্যাক্সিমাম ভোট দিছো, ভোটের মধ্যে ডিটা হচ্ছে ঠিক তোমরা দিছো। ওকে, দ্যাটস ফাইন। তো চলো দেখি আসলে ঘটনাটা কি হয়েছে। কি বলছে দেখো, নিম্নের বিক্রিয়ায় প্রমাণ বিক্রিয়া এনথালপি কত? কার্বন, হাইড্রোজেন আর ইথেন এর দহন তাপ দেওয়া আছে। প্রমাণ বিক্রিয়া এনথালপি মানে হচ্ছে মানে ইথেনের ক্ষেত্রে এই বিক্রিয়ার এনথালপিটা কত হবে আর কি। তো একটু খেয়াল করে দেখো, C2H6 ইথেন, এটাকে যদি অক্সিজেন দ্বারা দাহ্য করি তাহলে 2টা কার্বন ডাইঅক্সাইড এবং 3টা পানি হবে, তাহলে 7/2O2 গেল। তো তারপর আমরা কি করতাম, আমরা হচ্ছে যে ডেল এইচ বের করতাম, ডেল এইচ অফ ফরমেশন অফ উৎপাদ মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ বিক্রিয়া। তো এই যে এই ডেল এইচ এর মানটা দেওয়া আছে -1561 ইকুয়াল টু উৎপাদের ক্ষেত্রে কি, এই যে এগুলা, তাহলে 2 ইন্টু -394 প্লাস 3 ইন্টু -286, আর বিক্রিয়কের ক্ষেত্রে মাইনাস ডেল এইচ অফ ফরমেশন অফ C2H6, কারণ এটা তো শূন্য। তো আলটিমেটলি দেখো ডেল এইচ অফ ফরমেশন অফ C2H6 এটা ক্ষেত্রে যদি চিন্তা করো কি হবে, 1561, হ্যাঁ, প্লাস হবে আর মাইনাস হবে হচ্ছে 2 ইন্টু 394 মাইনাস 3 ইন্টু 286, তাহলে বুঝতেই পারতেছো অ্যান্সার কিন্তু হবে বি। এবার কি সবাই মোটামুটি ক্লিয়ার হয়ে গেছো যে জিনিসটা আসলে কি হবে? আচ্ছা, আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে জিনিসটা যে বি হবে, হ্যাঁ। তো ডিতে দিছিলা, ঠিক আছে ফাইন, বাট আশা করি তোমরা সবাই ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, হ্যাঁ। আচ্ছা ওকে, তাহলে এটা গেল। দেন চলো এবার একটু সামনের দিকে যাই আমরা। কি লিখছে এটা একটু পড়ো তো, এটা আরো মজার ম্যাথ একটা। কার্বন, হাইড্রোজেন, মিথেন গ্যাসের প্রত্যেকের 1 মোল দহন করতে এত কিলোজুল তাপ নির্গত হয়। প্রতিটি গ্যাসের 1.5 গ্রাম দহনে কত তাপ উৎপাদিত হবে? চিন্তা করে দেখো, সহজ না আসলে? দেখো দহন বলছে না, একটু চিন্তা করে দেখো, কার্বনের যে 1 মোল, দেখো প্রতিটি গ্যাসের 1.5 গ্রাম দহনে কত তাপ উৎপাদিত হয়। কার্বন তো 12 গ্রাম, তাহলে দেখো 12 গ্রামে 394, 1.5 গ্রামে কত, তাহলে 394
ইন্টু দের ডিভাইড বাই 12। এটা কি? এটা হচ্ছে ফর কার্বন, এটা হচ্ছে ফর কার্বন গেল। তারপর চিন্তা করে দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে, হাইড্রোজেনের ইয়া কত? 2, ঠিক না? 1 মোল হলে 2 গ্রাম, তাহলে 2 গ্রামে কত পাচ্ছি? 286। তাহলে 1.5 গ্রামে কত? তাহলে 286 ইন্টু 1.5 ডিভাইড বাই 2, তাহলে এটা হচ্ছে ফর হাইড্রোজেন। তারপর থাকলো কি? মিথেন। তাহলে দেখো ফর মিথেন CH4, মিথেন মানে কত? 12/16 গ্রাম, 16 গ্রামে আমরা পাচ্ছি কত? 890। তাহলে 1.5 গ্রামে কত পাচ্ছি? 890 ইন্টু 1.5 ডিভাইড বাই 16। ওকে, সো সবাই বলো জিনিসটা কি আমরা বুঝছি? এই ম্যাথটা কিভাবে করব? দেখো কোথায় আসছে, কুয়েটের মতো জায়গায় আসছে, চিন্তা করো ইঞ্জিনিয়ারিং আসছে, কত ইজি। অথচ পোলাপান চিন্তা করে যে জিনিসটা আসলে কিন্তু অনেক কঠিন, আসলে কিন্তু কঠিন না, এগুলোর মতো সহজ জিনিস আসলে হয়ই না। হ্যাঁ, আচ্ছা, গুড, ভেরি গুড। তাহলে এটা গেল। তাহলে এই এটার অ্যান্সারগুলো তোমাদের লিখে দিই, দাঁড়াও। এটার অ্যান্সার হচ্ছে 49.25 কিলোজুল। এটার অ্যান্সার হবে হচ্ছে 214.5 কিলোজুল। আর এইটা হচ্ছে 83.44 কিলোজুল। শেষ, আর কিচ্ছু করা লাগবে না। আচ্ছা, ওকে, সো চলো আরেকটা ম্যাথ করি আমরা। ওকে, এই ম্যাথটা নিজেরা করো। গ্রাফাইট কার্বনকে ডায়মন্ড কার্বনে বা হীরকে রূপান্তর করতে কতটুকু এনথালপির পরিবর্তন করতে হবে? করে ফেলো এটা। ওকে, ঠিক আছে সাকিব, সাকিব এটা ঠিক আছে। অনেক সোজা, এটা আসলে অনেক সোজা। করো 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 করো। ওকে, তাহলে চলো এটা একটু করাই দিই। গ্রাফাইট কার্বনকে ডায়মন্ড কার্বনে রূপান্তর করতে বলছে, তাই না? মানে কার্বন যেটা গ্রাফাইট, এটা থেকে কোনটা রূপান্তর করতে হবে? কার্বন যেটা ডায়মন্ড। তো একটু চিন্তা করে দেখো তো, বাম সাইডে কে আছে? গ্রাফাইট। ডান সাইডে কে আছে? ডায়মন্ড। তো এই সমীকরণে এটা হলো 1 নাম্বারটা, এটা হলো 2 নাম্বারটা, তাহলে 1 থেকে 2 বিয়োগ করলেই তো আসলে হয়ে যাচ্ছে না জিনিসটা? হ্যাঁ, একটু চিন্তা করে দেখো, যেটা বিয়োগ করলেই তো হয়। বিয়োগ করলে কি আসবে দেখো, গ্রাফাইট যদি মাইনাস করো আর কি, এটা এটা কাটা, এটা এটা কাটা, তাহলে এটা চলে যাবে ওই পাশে, তাহলে ওই পাশে চলে গেলে কার্বন ডায়মন্ড। আর তাহলে অ্যান্সার কত আসবে? ডেলএইচ -393.4 প্লাস 395.3, তাহলে এটা আসবে হচ্ছে 1.9 কিলোজুল পার মোল। এবার বলেন এটা কি কঠিন হয়েছে না সোজা হয়েছে? ইজি না ম্যাথটা? আশা করি বুঝতে পারছো, মানে জাস্ট এরকম টাইপের দিলে এক লাইনেই করে ফেলা যায়। এখন বুঝছো সাদিক কেমনে করতে হবে? নার্ভাস হওয়ার কিচ্ছু নাই, কঠিন ম্যাথ করছো দেখে সহজ আসবে না এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, ম্যাথগুলো সোজাই, ভাইয়া আগে থেকে কঠিন করে রাখছে যাতে সব কিছু মানে ইজিলি করে ফেলতে পারি। হ্যাঁ, ওকে, সো আশা করি সবাই জিনিসটা দেখছি। খুব টাফ ভাবছিল, দেখছো বলছিলাম, মানে আসলে টাফ না রে ভাইয়া, জাস্ট কনসেপ্ট অনুযায়ী আগাবা, মানে ইকুয়েশন চেঞ্জ করবা খালি, বুঝছো? হয়ে যাবে ইনশাল্লাহ, প্যারা নেওয়ার কোনো রিজনই নেই।
ওকে, আচ্ছা ইয়ে কই গেল? সাদিক বুঝছো না ভাইয়া? কই সাদিক? আশা করি বুঝছো। বাকিরা কই? বাকিরাও হ্যাঁ বাকিটা লিখতেছো। আচ্ছা ঠিক আছে, বুঝছি। গুড, ভেরি গুড। সো চলো এবার এটা তোমাদের সেই বিখ্যাত কাঙ্ক্ষিত বন্ধন শক্তির ম্যাথ। এটা কিন্তু একটু ঘোরানো আছে, হ্যাঁ একটু দেখো তো এটা কত হবে ভাইরে, বলো। কাহিনীটা কিন্তু বুঝছো এখানে কি হয়েছে। এখানে ছিল হচ্ছে সি সিএল 3টা এইচ প্লাস সিএল সিএল, তারপর সি হচ্ছে 2টা এইচ, একটা সিএল প্লাস এইচসিএল। আমরা কিন্তু জানি এটা ডেল এইচ কি, রিঅ্যাকট্যান্ট থেকে প্রোডাক্ট হলে 2 - 1 হবে না। না না কি এফা যেটা বলছে সেটা, মানে এখানে বলছে গ্রাফাইট থেকে ডায়মন্ড, এই কারণে গ্রাফাইট থেকে ডায়মন্ড বিয়োগ করছি, শেষ। হ্যাঁ মানে যেটা তোমার ইকুয়েশনের দরকার অন্য সাজাই নিবা আর কি, বুঝছো? আর কিছুই না, সোজা জিনিস। তাহলে দেখো এটা ভাঙছে, এটা ভাঙছে, এটা গড়ছে, এটা গড়ছে। তাহলে সেম ভাঙা মাইনাস গড়া। তাহলে কি কি ভাঙছে? সিএইচ সিএল সিএল, আর গড়ছে কি কি? সিসিএল প্লাস এইচসিএল। তাহলে মানগুলো বসাই দাও, শেষ। সি 430 প্লাস 243 মাইনাস 328 প্লাস 433, তাহলে কত হবে? মাইনাস 88 কিলোজুল পার মোল। হয়ে গেল। তাহলে বলেন আমরা সবাই যা যা পড়ছি কনসেপচুয়ালি সবকিছু বুঝছি না? একদম সহজ, সিম্পল, প্লেন একটা সলিউশন। আমাদের আশা করি কোনো প্যারাই লাগে নাই। এবং চ্যাপ্টার 4 আমাদের ক্লাস, দেখছো চ্যাপ্টার 4 আমাদের শেষ। কংগ্রাচুলেশনস, ফার্স্ট ইয়ারের ফার্স্ট পেপারের সবচেয়ে বড় চ্যাপ্টারটা তোমরা খুব ইজিলি শেষ করে ফেলছো। এবং আজকে আমরা বিশাল টপিক পড়ছি, হ্যাঁ। তো বিশাল টপিকটা শেষ করার জন্য অনেক অনেক ধন্যবাদ। সো চলো, যদি তোমাদের কোনো হ্যান্ড রেজ থাকে হ্যান্ড রেজ করতে পারো। ভাইয়া হচ্ছে হ্যান্ড রেজ অন করা আছে। রাকিবের হ্যান্ড রেজ আছে। রাকিব কি অবস্থা, কেমন আছো? আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন? ওয়ালাইকুম আসসালাম। এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখছো মানে জিনিসটা রিভিশন দেখেই শেষ হয়ে গেছে জলদি জলদি। বলো রাকিব। ভাই একটা সমস্যা ছিল যে বেনজিন আছে না, সি সিক্স হুম এইট হুম সিক্স হুম এটার এরকম ভাই বাংলা কিরকম দেওয়া যায় দেখা যায়? এই যে 6টা গাঠনিক কার্বন বা ডাইঅক্সাইড হবে আর 3টা পানি হবে। না ভাই এরকম পেপারটা, না ভাই, গাঠনিক একক, গাঠনিক ও কার্টুনিক, এই যে যে দেওয়া আছে, দাঁড়াও। বন্ধনের মতো। এই যে এটাই 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 বেঞ্জিন। এই দেখো। পরে আমি লিখবো কিভাবে যে সি এইচ এটা কয়টা? ও না না না, এটাকে এই যে এইভাবে লিখবে, এইভাবে দেখো। মানে যিনি, ও আচ্ছা, হলুদ বন্ধন, আমি কালার কেন লিখতেছি? বন্ধন শক্তি হিসাব করতে চাইলে। হ্যাঁ বন্ধন, ও তুমি এটার বন্ধন শক্তি যখন হিসাব করবা, দেখো সিএইচ, তারপর ডাবল বন্ড সিএইচ, তারপর একটা বন্ড সিএইচ, তারপর আবার ডাবল বন্ড সিএইচ, এরকম করে কিন্তু যায়। হ্যাঁ, জি সিএইচ ডাবল বন্ড। তাহলে বন্ধন শক্তি হিসাব করবো কি প্রত্যেকটা ধরে ধরে। এটার মধ্যে এরকম সিএইচ কয়টা আছে? 6টা। 1 2 3 4 5 6, এরকম থাকবে 6টা। আর সিসি ডাবল বন্ড কয়টা আছে? 3টা। আর সিসি সিঙ্গেল বন্ড কয়টা আছে? 3টা। বাস, তাহলে 3 ধরনের বন্ধন হইলো। হ্যাঁ, এইভাবে করে হিসাব করতে হবে। ওকে জি ভাই। ওকে গুড, এই তো হয়ে গেল, শেষ। আচ্ছা থ্যাংক ইউ রাকিব। আচ্ছা সুষময়, এনথালপি হচ্ছে ভাইয়া তাপের পরিবর্তন, আর কিছুই না রে ভাইয়া। হ্যাঁ, এনথালপি হচ্ছে তাপের পরিবর্তন। আচ্ছা, তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা করার জন্য। ইনশাল্লাহ সামনে দেখা হবে, কথা হবে। এরপর চ্যাপ্টার 5 যেটা 5 ওইটা শুরু হবে। সো সবাই ঠিকঠাক থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে। আচ্ছা আরেকজন আছে, দাঁড়ান 1 মিনিট। হ্যালো শৈশব, কি খবর ভাই, কেমন আছো? হ্যালো শৈশব। হ্যালো সোমা, কি খবর, কেমন আছো ভাইয়া? হ্যাঁ ভাই, শোনা যায়? হ্যাঁ একদম শুনতে পাচ্ছি শৈশব, বলো ভাইয়া কি খবর? ভাই হচ্ছে Al2O3 এর অম্লত্ব কিভাবে বের করবো এটা? Al2O3 এটা চ্যাপ্টার 3 এর ভিডিওটা একটু দেখো। ওটা হচ্ছে পানির সাথে যোগ করলেই একটা অ্যাসিড তৈরি করে আর কি, সেইভাবে। হ্যাঁ, ও মানে এটা তো আচ্ছা, ঠিক আছে উভধর্মী ভাই। না, এক একটা এক এক সাথে করে আর কি, বুঝছো? এই। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। আচ্ছা গুড। হ্যালো সোমা, কি খবর ভাইয়া, কেমন আছো? হ্যালো।
সোমা হ্যালো। সোমা তোমার কথা হচ্ছে আমরা শুনতে পাচ্ছি না ভাই। আচ্ছা ভাই, ও সম্মত কথা বলতেছি না। আচ্ছা আচ্ছা ভাইয়া, আচ্ছা এখন কি আর কেউ আছে? নবীর হচ্ছে হাত নাবির, তুলতেছে আবার। হ্যালো নাবির। নাবির কি খবর ভাইয়া, কেমন আছো? ভাইয়া আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কি খবর ভাইয়া, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। ভাইয়া আমি যে সামনে কয়েকটা ক্লাস মিস দিয়েছিলাম, তো ওখানে যে পরীক্ষা নিয়েছিলাম ওখানে অ্যাবসেন্ট ছিলাম ভাইয়া। ও পরীক্ষাগুলো কি আবার দেওয়া যাবে? হ্যাঁ, অ্যাবসেন্ট হলে হচ্ছে ওই পরীক্ষাগুলো আসলে দেওয়া যায় না। তুমি যদি কোনোভাবে অ্যাবসেন্ট হয়ে যাও ওটা আর দেওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে হচ্ছে তুমি ওই পরীক্ষাটা প্র্যাকটিস এক্সাম দেওয়া যায়, তো প্র্যাকটিস এক্সামটা দাও। প্র্যাকটিস এক্সাম একদম হলে কিন্তু তখন আবার প্র্যাকটিস এক্সাম দিতে পারবে। জি ভাই, বুঝতে পারছি ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। একটু পিডিএফটা দিয়েন ভাই। আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই, অবশ্যই, আসসালামু আলাইকুম ভাই। স্টুডেন্ট ভাইরা, তোমাদের জন্য হচ্ছে উদাস রিলেটেড কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে হচ্ছে তোমরা হ্যান্ড রেজ করতে পারো অথবা চ্যাট বক্সে লিখতে পারো, ভাইয়া তোমাদের অ্যানসার দিয়ে দিচ্ছে। তারপর তুমি হচ্ছে প্র্যাকটিস এক্সাম গুলো পাও না, তুমি হচ্ছে এক্সাম যে অপশনটা আছে ওটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে হচ্ছে দেখবা প্র্যাকটিস এক্সাম বা লাইভ এক্সাম নামে একটা অপশন আছে বা আপকামিং এক্সাম। ওইখানে যে প্র্যাকটিস এক্সামটা সিলেক্ট করবা বা পাস্ট লেকচারটা সিলেক্ট করলে তোমার হচ্ছে পরীক্ষা প্র্যাকটিস এক্সাম গুলো শুরু করবে। তারপর জি ভাই। যদি বুঝতে না পারো সেক্ষেত্রে হচ্ছে আমি আমার নম্বরটা দিচ্ছি, তুমি একটু ফোন দিও, আমি তোমাকে কি দিতে হয় করতে। আচ্ছা, তোমাদের জন্য হচ্ছে আরেকটা ঘোষণা আছে। তোমরা হয়তো বা এখানে অনেক আইসিটি কোর্সটা করছিল না, আমাদের আইসিটি কোর্স যে কোর্সটা হয়েছিল পুরাতন, আমাদের সামনে হচ্ছে আর নতুন আইসিটি একটা ব্যাচ ওপেন হচ্ছে। সেটা হচ্ছে সম্ভবত হচ্ছে আগামী 12 তারিখ থেকে। আর ব্যাচ টাইমটা হচ্ছে সম্ভবত 10:30 থেকে থাকবে। তো যে ব্যাচ টাইমটাই হোক হয়তো তোমাদেরকে জানানো হবে, কয়েকদিনের মধ্যে হয়তো বা রুটিনটা পাবলিশ হবে, তোমরা আমাদের অনলাইনে দেওয়া থাকবে, দেখতে পারবা। আর এছাড়া যদি হচ্ছে কোনো কোশ্চেন থাকে সেক্ষেত্রে তোমরা চ্যাট বক্সে লিখতে পারো অথবা হ্যান্ড রেজ করতে পারো। আচ্ছা সাদিক, তুমি হচ্ছে ভাইয়া হ্যান্ড রেজ করছো, তোমার কিছু বলা থাকলে বলো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাইয়া, বাংলা ইংলিশের যে কোর্সটা, এটার টাইমটা যদি আধা ঘন্টা পিছানো যায় তাহলে একটু ভালো হইতো। সন্ধ্যার টাইমটা, যেটা 6:30 থেকে শুরু হয়। জি, 6:30টা হলে হচ্ছে কি ভাই, আমাদের 6:30 তো আগে ছিল 6টায় না? জি জি ভাইয়া, পরে তো আবার পিছাতেই হবে, যেহেতু মানে মাগরিবের নামাজ একটু ধীরে ধীরে পিছাচ্ছে, তখন তো পরে মাগরিব নামাজ এখনো তো আপাতত 6:10-এর মধ্যেই হচ্ছে। জি জি জি। তো দেখা যাক আর কয়দিন চলে। চলো, মানে আরেক মাস আমার এই যে চলে। প্রাইভেট গুলোর টাইম গুলো মেনটেন করার জন্য আর কি এখন একটু পিছানো দরকার। একার জন্য তো এত বড় একটা সিদ্ধান্ত আমরা নিতে পারি না। আরেকটা কারণ হচ্ছে যে তুমি যদি হয়তো কয়েক মিনিট মিস করো সেক্ষেত্রে ভিডিওটা রেকর্ড থাকে, তুমি চাইলে কিন্তু পরবর্তী ভিডিও রেকর্ডটা দেখে নিতে পারো। ভাইয়া পরে তো ঠিকই পিছাইতে হবে, আপাতত কি পিছানো যায় না? এখন আপাতত ভ্যাচ নিয়ে ভাবনা নাই। তারপরে আমি ভাইয়ের সাথে কথা বলে দেখি কি বলে। হ্যাঁ, আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ওকে ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সামিয়া, তোমার মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। দেখি কি করা যাবে। হ্যাঁ, আমাদের মাথায় আছে যেহেতু হচ্ছে আমাদের 10:30 অলরেডি একটা ব্যাচ আছে, কি করা যায় দেখি। আইকন নাকি ভাই, তোর নামটা আমি আসলে উচ্চারণ করতে পারছি না। ভাইয়া আইকন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, আমার একটু সমস্যা হয়েছে তো ভাইয়া। হ্যাঁ বলো ভাই। হ্যালো। বলছি যে ভাইয়া, আমারও আর কি আমার কটা পরীক্ষা মিস গেছে তো ভাইয়া, ওই কিভাবে আর কি। পরীক্ষা হচ্ছে মিস হইলে তুমি হচ্ছে প্র্যাকটিস এক্সাম দিতে পারবা। মানে তুমি যদি হচ্ছে লাইভ এক্সাম কোনো কারণে মিস করে ফেলো, যদি অ্যাবসেন্ট হয়ে যায়, ওই পরীক্ষাটা হচ্ছে দ্বিতীয়বার দেওয়ার কোনো সুযোগ থাকে না। সেক্ষেত্রে ওই পরীক্ষাটাই তোমার হচ্ছে প্র্যাকটিস এক্সাম হিসেবে তুমি একাধিকবার দিতে পারবা। মানে লাইভে হয়তো বা তুমি দিলে তোমার মার্কসটা অ্যাড হবে, কিন্তু প্র্যাকটিস এক্সাম দিলে তুমি একই কোশ্চেন পাবা, শুধু তোমার মার্কসটা অ্যাড হবে না। এতটুকুই পার্থক্য, বুঝতে পারছো? ভাইয়া আমি বলতেছি যে আর কি, এই বেসে যে একজন জয়েন আছে তাদের মধ্যে ভাইয়া যোগাযোগ করলে পাওয়া যাবে না তাদের কাছ থেকে কোশ্চেনটা? না, ওরাও তো কোশ্চেনটা তোমাদের দিতে পারবে না, কারণ ওদের সাথে তোমার লিংক নাই। তোমার পরিচিত যদি কেউ থাকে সেক্ষেত্রে তুমি কথা বলে দেখতে পারো। ভাইয়া আমি বলতেছি যে নাম্বার পাওয়া যাবে না, কারো আর কি যোগাযোগ করা যাবে না এই বেসের কারোর সাথে? এরকম কোনো সুযোগ নেই ভাই। তুমি ডেইলি এক্সামে কোশ্চেনগুলোর কথা বলতেছো নাকি ওই ওই সাপ্তাহিক যে পরীক্ষাগুলো এগুলা? ভাইয়া সাপ্তাহিক। আচ্ছা, আমি তোমার একটা নম্বর দিচ্ছি, তুমি কষ্ট করে একটু ক্লাস শেষে যোগাযোগ করবে।
ঠিক আছে ভাইয়া, আদব ভাইয়া। আচ্ছা আমি আর কার কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। আচ্ছা বাংলা ইংলিশের কি আবার নতুন কোনো পর্ব হবে কি আপদ? যদি হয় ভাই তোমাদেরকে জানানো হবে, আপলোড কোনো শিডিউল দেখা যদি হয় তোমাদেরকে অবশ্যই জানানো হবে। আচ্ছা আমি আর কার কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা ইনশাআল্লাহ শেষ করে দিই। আর পরবর্তীতে আইসিটির ঘোষণাটা হচ্ছে ফাইনালি হয়তো এপ্রিলের ভিতরে আমরা দিতে পারবো। তো তোমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর তোমরা যে এখন ক্লাস করতেছো নিয়মিত ক্লাস করতে থাকো, ইনশাআল্লাহ তোমাদের সাথে পরবর্তী ক্লাস আবার কথা হবে। তো সেগুলো সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।